হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আরেকটা ভিডিও যেখানে আমি রেখেছি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। দেখো, ফর্ম ফিল আপ হয়ে গেছে। বেশ কয়েকদিনে হলো, তোমরা জানো তোমরা ফর্ম ফিল আপ করেছো, কয়েকদিন হয়ে গেল। বাট এবার কিন্তু সময় এসছে পরীক্ষার ডেট অ্যানাউন্স করার। কবে করবে সেটা 2 মাসও লাগতে পারে, সেটা 3 মাসও লাগতে পারে, সেটা 1 মাসও লাগতে পারে, আমরা জানি না। আমরা কেউই জানি না বেসিক্যালি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের হাতে একটা জিনিসই আছে যেখানে আমরা প্রিপারেশন কিন্তু আমাদের টপ মোস্ট লেভেলে রাখতে পারি। এবার তোমরা জানো কম্পিটিটিভ এক্সামে, কোনো এক্সামে ভালো ফল করতে গেলে তার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। মিসলেনিয়াসের লাস্ট ধরো প্রায় 7-8 বছরে খুব বেশিবার যে মিসলেনিয়াস হয়েছে তা নয়, ধরো 3-4বারই হয়েছে। সেখানে যে ধরনের প্রশ্ন অঙ্কে এসছে সেগুলো সম্বন্ধে যদি আমাদের একটু আইডিয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আগামী দিনে কি আসতে পারে, বা একটা মোটামুটি সম্ভাব্য কোয়েশ্চেন সম্পর্কে ধারণা হবে। এটা করার জন্যই, তোমাদের জন্যই আমাদের এই ভিডিও। তো আমি ঢুকবো, শুরু করব। দেখতেই পাচ্ছ, ফর মিসলেনিয়াস এক্সাম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অফ মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম, ম্যাথামেটিক্সের উপর প্রত্যেকটা ইয়ার মেনশন করে আমি কোয়েশ্চেনগুলো এনেছি। দেখো কিভাবে আমরা সলভ করছি, আমরা কিভাবে ভাবছি। তুমি ওভাবে ভাবো, অনেকটা সহজ লাগবে। এবং অঙ্কতে একটু বলে দিই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অঙ্কতে কিন্তু 50টা নম্বর থাকবে মিসলেনিয়াস প্রিলিমিনারিতে। কিভাবে? 2 নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেন। এরকমই কিন্তু হয়ে এসছে লাস্ট বিগত কয়েক বছরে। সেক্ষেত্রে 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে, তার মানে 50টা নাম্বার কিন্তু আমাদের হাতের মুঠোয়। যদি আমরা একটু চর্চার মধ্যে থাকি, কনসেপচুয়াল জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হওয়ার কথা না। চলো আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলছে। এটা মিসলেনিয়াস 2012-র প্রশ্ন। মিসলেনিয়াস 2012। An AC machine is priced at 15,000, okay, and is sold at a discount of 10%. There is a further off-season discount of 5%, মানে পরপর দুটো ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট তুমি ধরে নিতে পারো। অন দ্য নেট অ্যামাউন্ট দ্য কাস্টমার পে, কাস্টমারকে কত পে করতে হবে এটা বলতে হবে। কিভাবে করব? দেখো, টাকাটা হচ্ছে 15,000, তাই তো? প্রথমে যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয়, তার মানে 90%-এ সেল হলো। আবার যদি 5% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 95%-এ সেল হলো। দেখো, এক লাইনেই আমরা কিন্তু উত্তরটা করে ফেলতে পারি, যেখানে নিচে 4টে শূন্য, ওপরে 4টে শূন্যর সঙ্গে কেটে গেল। পরে রইল কত? 15 ইন্টু 9 ইন্টু 95। সেক্ষেত্রে দেখো, 15 ইন্টু 9 কত? নিশ্চয়ই 135, সঙ্গে 95, মানে 135 ইন্টু 95 টাকা। পরীক্ষা হলে কিন্তু তুমি গুণ করতে যেও না, তুমি একটু অপশনগুলোর দিকে তাকাও। ইউনিট ডিজিট 5 5-এ 25, মানে ইউনিট ডিজিট 5 আসবে। এটা নেই, এটা নেই, এবং এটাও নেই। তো রাইট আনসার সি হতেই হবে। তুমি যদি একান্তই মেলাতে চাও বা কনফার্ম হতে চাও, সেক্ষেত্রে গুণ করে নাও। 12,825 কিন্তু আমাদের আনসার। 12,825 আমাদের আনসার মিসলেনিয়াস 2012-র প্রশ্ন। ঠিক আছে? জাস্ট তুমি সাকসেসিভ ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারতে, বা ডিরেক্ট 10% ডিসকাউন্ট মানে 90%-এ সেল, 5% ডিসকাউন্ট মানে 95%-এ সেল। এভাবেও তুমি ভাবতে পারো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? What would be the selling price of a broiler chicken per kg if he wants to profit 20% when Roman purchases the broiler for rupees 115 per kg? রমেনকে যদি 20% প্রফিট করতে হয়, তাহলে রমেন যে ব্রয়লার চিকেনটা 115 টাকায় পার কেজিতে কিনেছে, তাহলে রমেনকে কত টাকায় বিক্রি করতে হবে? খুব সিম্পল, দেখো, সিম্পল চিন্তা ভাবনা। রমেন কিনেছিল 115 টাকায়, যদি 20% প্রফিট করতে হয়, তাহলে 120%-এ সেল করতে হবে। যদি 20%-এ প্রফিট করতে হয়, 120%-এ সেল করতে হবে। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 6 18, 8, হাতে থাকছে 1, 6 দুগুণে 12, আর হাতের 1-এ 13। তার মানে আমরা দেখতে পেলাম 138 টাকা কিন্তু টাকায় সেল করতে হবে রমেনকে, তবে গিয়ে রমেন 115 টাকায় কিনে সেটা 20% প্রফিটে সেল করতে।
মিসলেনিয়াস 2023 প্রশ্ন, মিসলেনিয়াস 2023, আশা করি একদম পরিষ্কার। চলো নেক্সট। X can do a piece of work in 20 days and Y can do it in 12 days. Y worked at it for 9 days. Y 9 দিন কাজ করলো। In how many days can X alone finish the remaining work? তাহলে বাকি কাজটা X কত দিনে শেষ করবে? তোমাদের আমি একাধিকবার বহুবার ইউটিউব ক্লাসে দেখিয়েছি, বহুবার দেখিয়েছি যে কিভাবে করবে। X 20 দিনে কাজটা করতে পারে, Y 12 দিনে কাজটা করতে পারে। এলসিএম কত? ডেফিনেটলি 60। একদিনে কটা কাজ? একদিনে 3টে কাজ। একদিনে কটা কাজ? একদিনে 5টা কাজ। এক্স একদিনে 3টে কাজ করতে পারে, ওয়াই একদিনে 5টা কাজ করতে পারে, কিন্তু ওয়াই করে 9 দিন। তাহলে ওয়াই একদিনে যদি 5টা কাজ করে, ওয়াই 9 দিনে কটা কাজ করবে বলো? নিশ্চয়ই 45টা কাজ করবে। বাকি কটা কাজ? 60 থেকে 45 বাদ দিয়ে দাও, বাকি হচ্ছে 15টা কাজ। এই 15টা কাজ কাকে করতে হবে? এক্স কে করতে হবে। এক্স একদিনে কটা কাজ করে? এক্স একদিনে 3টে কাজ করে। তাহলে বাকি 15টা কাজ এক্স কত দিনে করবে? নিশ্চয়ই 5 দিনে করবে, নিশ্চয়ই 5 দিনে করবে। তার মানে ওয়াই কাজটা 9 দিন করার পর বাকি কাজটা এক্স এর কত দিন লাগবে? বাকি কাজটা কিন্তু এক্স এর, বুঝতেই পারছো, 15টা কাজ করতে পার ডে 3টে করে কাজ করলে এক্স এর সময় লাগছে কিন্তু 5 ডেজ। এক্স এর সময় লাগছে কিন্তু 5 ডেজ। দেখো মিসলেনিয়াস 2018 প্রশ্ন, মিসলেনিয়াস 2018 প্রশ্ন। এইভাবে কিন্তু সহজেই আমরা অঙ্কগুলো সলভ করতে পারি এবং তোমাদের মধ্যে একটা ধারণাও হবে যে কি ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে এবং সেই প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। দেখো বলছে 12 ওয়ার্কার্স টেক্স 4 আওয়ার্স টু কমপ্লিট এ জব। 12 জন ওয়ার্কার 4 ঘন্টায় একটা কাজ কমপ্লিট করতে পারে। ওকে, হাউ লং উইড ইট টেক 15 ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য জব? তাহলে আমরা কি জানি? অলওয়েজ ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু ডি, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু ডি। তার মানে টোটাল ওয়ার্ক কত? 12 ওয়ার্কার্স 4 ঘন্টা করে কাজ করছে, এখানে ডি মানে দিন, তুমি এখানে আওয়ার্সও ভাবতে পারো, এখানে দিনের জায়গায় আওয়ার্স। টোটাল ওয়ার্কস এটা। এবার বলছে যে হাউ লং উইল ইট টেক 15 ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য জব? 15 জন ওয়ার্কার এই কাজটা করতে কত সময় নেবে? তাহলে আমরা টাইম কিভাবে বার করব? টোটাল ওয়ার্ককে 15 জন ওয়ার্কারের কাজ দিয়ে ডিভাইড করব। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি, দেখে নাও, এত ঘন্টা ডেফিনেটলি, যেহেতু এটা 4 ঘন্টা ছিল, সেক্ষেত্রে 3 দিয়ে কাটছি 4, 3 দিয়ে কাটছি 5, আমাদের হয়ে গেল 16/5। তার মানে 3 পূর্ণ 1-এর 5 ঘন্টা। 3 পূর্ণ 1-এর 5 ঘন্টা মানে 3 ঘন্টা। 1-এর 5কে যদি তুমি 60 দিয়ে গুণ করো, 5 বারং 60, তার মানে 3 ঘন্টা 12 মিনিট কিন্তু সময় লাগবে 15 জন ওয়ার্কারের ওই কাজটা করতে। 3 ঘন্টা 12 মিনিট সময় লাগবে 15 জন ওয়ার্কারের ওই কাজটা করতে। এটা কিন্তু মিসলেনিয়াস 2018 প্রশ্ন, মিসলেনিয়াস প্রিলিমিনারি 2018 প্রশ্ন। খুব সিম্পল, বিশেষ কিছু নেই, বুঝতেই পারছো কত সহজে ভাবা যায়। দেখো, a reduction of 20% in the price of apples enables a buyer to get 1 dozen more for ₹50. 1 ডজন বেশি পায় 50 টাকায়। কেন? 20% দাম কমে গেছে। ফাইন্ড দ্য রিডিউস প্রাইস পার ডজন অফ অ্যাপেলস। বলছে দামটা কমার পর প্রতি ডজন অ্যাপেলের দাম কত হয়েছে? তাহলে দেখো 20% রিডাকশন মানে 1-এর 5 দাম কমেছে। তাহলে 5-এর জিনিস বলো তো কত দাম হয়েছে? 4। এটা প্রাইস রেশিও, মূল্যের অনুপাত। তাহলে কোয়ান্টিটি রেশিও বা পরিমাণের অনুপাত কত হবে? নিশ্চয়ই 4:5। কোয়ান্টিটি রেশিও বা পরিমাণের অনুপাত কত হবে? নিশ্চয়ই 4:5। এবার দেখো রেশিওতে 1 বেড়েছে, এই একটাই কিন্তু বলছে 1 ডজন, এই একটাই বলছে 1 ডজন, তাই না? কিন্তু বলছে যদি দাম কমে এই দামে, নিশ্চয়ই এই পরিমাণ পাওয়া যাচ্ছে। ফাইন্ড দ্য রিডিউস প্রাইস পার ডজন অফ অ্যাপেলস। সেক্ষেত্রে পরবর্তীকালে দাম কমে যাওয়ার পর যদি 5 ইউনিট অ্যাপেল কিনতে পারে, তাহলে তফাৎটা 1, সেটাই 1 ডজন। 5 ইউনিটটা কত হবে? ডেফিনেটলি 5 ডজন, তাই না? 5 ডজন। এবার তোমার কাছে যেহেতু পার ডজনের দাম চেয়েছে, পার ডজনের দাম কত? 50 টাকা
5 ডজনের দাম, মানে 50 টাকায় এখন পাওয়া যাচ্ছে 5 ডজন, তাহলে 1 ডজনের দাম কত? নিশ্চয়ই 1 ডজনের দাম 10 টাকা। তার মানে আমরা লিখতেই পারি 1 মানে 10 রুপিস পার ডজন। 10 রুপিস পার ডজন আমরা কিন্তু বলতেই পারি। দেখো এটাও মিসলেনিয়াস 2018 প্রশ্ন। ঠিক আছে, আমরা কিভাবে করলাম? 5 জিনিস 4 বিক্রি হচ্ছে, দাম কমে গেছে, প্রাইস রেশিও 5:4, উল্টে দাও, কারণ প্রাইস আর কোয়ান্টিটি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতে সম্পর্কিত। তুমি নির্দিষ্ট টাকা নিয়ে বাজারে গেছো, কি হবে? দাম বেড়ে গেছে, জিনিস কম পাবে, দাম কমে গেছে, জিনিস বেশি পাবে। সেই জন্যই রেশিওটা ব্যস্ত অনুপাত হয়। 5:4 উল্টে গিয়ে 4:5, তফাৎ কত? 1, সেটাই 1 ডজন। সেক্ষেত্রে দাম কমে যাওয়ার পর কত ডজন পাচ্ছে? 5 রেশিও, তার মানে 5 ডজন। 5 ডজন পাচ্ছে 50 টাকায়, তাহলে 1 ডজনের দাম, দাম কমে যাওয়ার পর নিশ্চয়ই 10 টাকা। 1 ডজনের দাম, দাম কমে যাওয়ার পর নিশ্চয়ই 10 টাকা। দেখো নেক্সট 2018, এটাও মিসলেনিয়াসের প্রশ্ন। বলছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডিড। বলছে এই সংখ্যাটার সঙ্গে কত ন্যূনতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। কত ন্যূনতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে এটা পূর্ণবর্গ হবে? যদি আমরা 4 যোগ করি, সংখ্যাটা পাচ্ছি 15,374। দেখো 1 থেকে 25-এর যে স্কোয়ার আমরা জানি, তার শেষ কোনো দুটি অঙ্কের সঙ্গে কিন্তু এটা মিলছে না। 1 থেকে 25-এর স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মধ্যে এটা মিলছে না। যদি 15370 আমরা 6 অ্যাড করি, সেক্ষেত্রে 15376 আমরা লাস্ট দুটো ডিজিট দেখতে পাচ্ছি। 24 স্কোয়ার 576 মিলে গেছে, এটা কিন্তু মিলছিল না, এটা কিন্তু মিলে গেল। 15370 পরবর্তীকালে কত ছিল? 8। এটাও দেখো 15378, লাস্ট দুটো ডিজিট কিন্তু 1 থেকে 25-এর স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট কোনোটার মতো হচ্ছে না। এবং সিমিলারলি যদি 15370 সঙ্গে আমরা 9 অ্যাড করি, এই যে অপশনগুলো অ্যাড করছি, 4 অ্যাড করেছিলাম হলো না, 6 অ্যাড করলাম হয়েছে, 8 অ্যাড করলাম হলো না, যদি 9 অ্যাড করি 15379, না, কারোর লাস্ট দুটো ডিজিট 79 নেই একই স্কোয়ার থেকে 25 স্কোয়ারের যে রেজাল্ট তার মধ্যে। সেক্ষেত্রে অবশ্যই রাইট আনসার আমাদের 6। কেন? 76 হচ্ছে 24 স্কোয়ার, আমরা জানি 576। দেখো তোমাদের বোঝানোর জন্য এই জিনিসগুলো বা ডেটাগুলো আমি দেখালাম। নিশ্চয়ই আমি যখন বা তুমি যখন করতে যাবে পরীক্ষা হলে, জাস্ট 6 যোগ করে 76 পাচ্ছ, একমাত্র 76ই 1 থেকে 25 স্কোয়ারের মধ্যে লাস্ট দুটো ডিজিটের মতো হয়, যেটা হচ্ছে 24। তাহলে বাকিগুলো কেন দেখবো? বাকিগুলো বসিয়ে তো হচ্ছে না। আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু প্রত্যেকটা নাম্বারকে শো করলাম। ওকে, চলো নেক্সট। কি বলছে? ABC started a partnership business investing their capital in the ratio 1/2:1/3:1/5. After 5 months, A withdrew 1/3 of his capital. If profit of the year is rupees 6740, what should be A's share of profit? এর শেয়ার অফ প্রফিট কত ফাইন করতে হবে। আচ্ছা, রেশিওটা ছিল 1/2, রেশিওটা উপরে দেখাই, 1/2:1/3:1/5। এবার দেখো, যেহেতু ফ্র্যাকশনে আছে, নিয়ম হচ্ছে প্রত্যেকটার সঙ্গে নিচের সংখ্যাগুলোর লসাগু দিয়ে গুণ করো। 2, 3, 5-এর লসাগু 30, 30 দিয়ে গুণ করো, 30 দিয়ে গুণ করো, 30 দিয়ে গুণ করো, রেশিওটা আমরা ইন্টিজারে পাবো। এটা কত পাচ্ছি? 15। এটা কত পাচ্ছি? 10। এটা কত পাচ্ছি? 6। তার মানে রেশিওটা কত হলো? 15:10। এ বি সি এর ইনভেস্টমেন্ট রেশিওটা কত হয়ে গেল? 15:10:6। বলছে আফটার 5 মান্থস এ উইথড্রস 1/3 অফ হিজ ক্যাপিটাল। তাহলে এবার যদি আমরা এ বি সি কে নিয়ে এদের প্রফিট রেশিওর কথা ভাবি, প্রথমে এ 15 ইউনিট যাকো ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু 5 মাস পর, তার মানে এই টাকাটা 5 মাস খাটবে, আবার 5 মাস পর বাকি 7 মাসের জন্য, যেহেতু 1 বছর বলেছে, 5 মাস টাকাটা কেটে গেছে, বাকি 7 মাস বাকি, বলছে 1/3 টাকা তুলে নেওয়া, উইথড্র করা মানে তুলে নেওয়া। সেক্ষেত্রে পড়ে থাকে কত? নিশ্চয়ই 2/3। 15-র 1/3 মানে হচ্ছে 5, 5 তুলে নিলে পড়ে থাকবে 10, 10 পড়ে থাকবে বাকি 7 মাসের জন্য। ঠিক আছে, 10 পড়ে থাকবে বাকি 7 মাসের জন্য। বি এর ক্ষেত্রে
এই 10 ইউনিট ইনভেস্টমেন্টটা 12 মাসের জন্য খাটবে। সি এর ক্ষেত্রে এই 6 ইউনিট ইনভেস্টমেন্টটা 12 মাসের। এদের সিম্পলিফাই করে রেশিওটা বার করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? 75 আর 70 145। এটা পেয়ে যাচ্ছি 10 ইন্টু 12ই রেখে দাও, কেননা কাটাকুটি করতে হবে। এটা 6 ইন্টু 12 রেখে দাও। তাহলে কি দিয়ে কাটছে? দেখো কাটছে কিছু দিয়ে, 5 দিয়ে, 3 দিয়ে, না এটা 3 দিয়ে কাটছে না। 75 আর 70 145 কাটছে না। তাহলে আমাকে কি করতে হবে? রেশিওটা এটাই রাখতে হবে, 145 ইস্টু 120 ইস্টু 72। রেশিওটা আমাকে এটাই রাখতে হবে। তাহলে 145 আর 120 হচ্ছে 265। 265 আর 72 কত হচ্ছে? 265 আর 72 কত হচ্ছে তোমার? হয়ে যাচ্ছে 7 3 3, তাই তো? 337। 337। তাহলে কার টাকা চেয়েছে বলো? চেয়েছে কিন্তু এর টাকা। তাহলে এর প্রপোর্শনাল পার্ট কত? এর রেশিও 145 ডিভাইডেড বাই টোটাল 337। টাকা কত? 6740। তাহলে দেখো এইবার তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্ক একদম ঠিক আছে, কারণ 337 দিয়ে যদি এটাকে কাটি সরাসরি দুবারে কাটছে। তাহলে 145 ইন্টু 2 কত? নিশ্চয়ই 290, সঙ্গে এই শূন্যটা বসিয়ে দাও। তাহলে প্রফিট থেকে মানে 6740 টাকা থেকে এর কত প্রফিট আমরা দেখতে পাচ্ছি? এর প্রফিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2900। তাহলে কি করলাম? রেশিওটাকে সিম্পলিফাই করলাম। এবার এর টাকাটা 15 টাকা খাটলো 5 মাস, 1/3 তুলে নিল, মানে 5 তুলে নিল, পড়ে থাকলো 10, বাকি 7 মাস। বি 10 ইউনিট 12 মাসের জন্য, সি 6 ইউনিট 12 মাসের জন্য। এবার এটাকে সিম্পলিফাই করা গেল না, তাই গুণ করে নিলাম, কাটাকুটি হচ্ছে না ফার্দার। এই তিনটে যোগ করলে আমরা 337 পাই। এর কিন্তু প্রপোর্শনাল পার্ট নিশ্চয়ই 145/337 ইন্টু টোটাল যে শেয়ারিং অফ প্রফিট কত? 6740 টোটাল প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা এর শেয়ারিং অফ প্রফিট পেয়ে যাব। সেটা কত পেলাম? কাটাকুটি করে 2900। সেটা কত পেলাম? কাটাকুটি করে 2900 টাকা। দেখো চলে আসলাম নেক্সট। কি বলছে? অ্যাজ এ রেজাল্ট অফ রং পোস্টিং অফ নাম্বারস অফ এ স্টুডেন্ট ইন এক্সামিনেশন as 83 instead of 63, average number of all student has been increased by half. 63 বদলে 83 নিয়ে নিয়েছে, তাই অ্যাভারেজটা কি হয়েছে? প্রত্যেকের হাফ করে বেড়ে গেছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? দেখো 83 নিয়ে নিয়েছিল 63 এর বদলে, তাহলে কত এক্সট্রা নিয়েছিল? এক্সট্রা নিয়েছিল কিন্তু 20। কত এক্সট্রা নেওয়া হয়েছিল? এক্সট্রা নেওয়া হয়েছিল 20। আচ্ছা এই 20টা প্রত্যেকের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকের হাফ করে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকের হাফ করে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস আমরা বের করতে পারি। তাহলে একটা স্টুডেন্টের জন্য হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 বৃদ্ধি করানোর জন্য কটা স্টুডেন্ট দরকার? টোটাল নাম্বারকে একটা স্টুডেন্টের বৃদ্ধি দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু আমরা নাম্বার অফ স্টুডেন্টস পেয়ে যাব। তাহলেই আমরা নাম্বার অফ স্টুডেন্টস পেয়ে যাব। ডেফিনেটলি নাম্বার অফ স্টুডেন্টস 40। ডেফিনেটলি নাম্বার অফ স্টুডেন্টস 40। দেখো কত সহজে করা যায়। কত বেশি নিয়েছিল সেটা নিয়ে নিলাম। এবার হাফ করে যেহেতু ইনক্রিজ হয়ে গেছে, এই 20টাকে তুমি ভাগ করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে, যথারীতি হাফ করে ইনক্রিজ হয়েছে। হাফ করে ইনক্রিজ হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টে। তাহলে টোটাল 20 ইনক্রিজ করতে কজন স্টুডেন্ট প্রয়োজন? 40 জন। তার মানে 40 জনের স্টুডেন্ট কিন্তু ওই ক্লাসে ছিল। 40 জন স্টুডেন্ট কিন্তু ওই ক্লাসে ছিল। আচ্ছা এই অঙ্কটা দেখো, সেম অঙ্ক আগে প্র্যাকটিস করলাম, তোমরা না দেখে একবার প্র্যাকটিস করে নিও। Student marks were wrongly recorded. It's 83 instead of 63, which caused the average marks of all students. আচ্ছা এটাও আমরা করলাম, তোমরা এই অঙ্কটাও হোমওয়ার্ক হিসেবে করে নিও। ঠিক আছে, প্র্যাকটিস করো। সাম নাম্বার 9, সাম নাম্বার 10 হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করে নিও। চলে আসি সাম নাম্বার 11-এ। চলে আসছি সাম নাম্বার 11-এ। How much time shall a train of length 80 meter takes to cross 120 meter long platform when the train assume the speed of 72 km/h? আচ্ছা 80 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ,
120 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। ট্রেনটাকে টোটাল ক্রস করতে হবে, যদি প্ল্যাটফর্মটাকে ক্রস করতে হয় 200 মিটার। এই 200 মিটার ক্রস করবে কিন্তু ট্রেনের নিজের স্পিডে, কারণ প্ল্যাটফর্ম তো নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। তাহলে ট্রেন নিজের স্পিডেই কিন্তু কি করবে, তোমার প্ল্যাটফর্মটাকে ক্রস করবে, মানে নিজের লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ দুটোকেই ক্রস করবে। সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কত হবে? রিকোয়ার্ড টাইম কত হবে? ডিস্টেন্স বাই ট্রেনের স্পিড, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এটা মিটারে ছিল আর এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাই জন্য আমরা স্পিডটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। এই 18টা কি হবে, রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে যাবে। এই নিচের 18টা রেসিপ্রোকাল হয়ে ওপরে চলে যাবে। এবার সিম্পলিফাই করলে আমরা আনসার কিন্তু সেকেন্ডে পেয়ে যাব, কেননা 200 মিটারও মিটারে ছিল আর 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। ওপর নিচে মিটার কেটে গিয়ে আলটিমেটলি সেকেন্ড পড়ে থাকবে। সেক্ষেত্রে কত হচ্ছে, 18 দিয়ে কাটলে 4, 4 5 20, 20 দিয়ে 200কে কাটলে 10। তার মানে কিন্তু রিকোয়ার্ড টাইম অবশ্যই 10 সেকেন্ড। রিকোয়ার্ড টাইম অবশ্যই 10 সেকেন্ড। অপশন ডি একদম সঠিক আনসার। অপশন ডি একদম সঠিক আনসার। দেখো মিসলেনিয়াস 2023-এ কিন্তু এই অঙ্কটা এসছিল। মিসলেনিয়াস 2023-এ এই অঙ্কটা এসছিল। Summation of unit place and 10 place digit of a number is 9. একক অঙ্ক এবং দশক অঙ্কের যোগফল হচ্ছে 9। After interchanging the digit, the difference between their earlier and present number is 9. ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করার পর আগের নাম্বার এবং পরে যে নাম্বারটা পেলাম ওই দুটো নাম্বারের পার্থক্য হচ্ছে 9। হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে এখানে বেস্ট হচ্ছে তুমি অপশন টেস্ট করো। দেখো 7 আর 2 এ 9, 72, কিন্তু এটাকে উল্টালে আমরা পাই 27। এদের ডিফারেন্সটা 9 তুলনায় অনেক বেশি হচ্ছে, তাহলে এই অপশনটা সঠিক নয়। 8 আর 1 এ 9, উল্টে দিলে 81। 18 আর 81-র পার্থক্য 9-এর থেকে অনেক বেশি হচ্ছে, তাই না? তাই হবে না। 5 আর 4 এ 54, মানে যোগ করলে 9, ডিজিট যোগ করলে 9, উল্টালে কত, 45। তোমরা দেখো 45 আর 54-র পার্থক্য কিন্তু 9 আমরা দেখতে পাই, ডিফারেন্সটা 9 বলেছিল। সেক্ষেত্রে 63-রও যোগফল 9, কিন্তু উল্টে নিলে 36। 63 আর 36-এর পার্থক্য কিন্তু 9 হচ্ছে না। কাজে আমরা দেখলাম 54 এমন একটা সংখ্যা যার ডিজিটগুলো উল্টে দিলে হয় 45, এবং এদের ডিফারেন্সটা কিন্তু অবশ্যই 9। কন্ডিশন ফুলফিল করলো দুটোই, একমাত্র অপশন সি। সেক্ষেত্রে অপশন সি আমাদের একদম সঠিক আনসার। এটাকে XY ধরে 10 দিয়ে মাল্টিপ্লাই করে নাম্বারটাকে অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করেও করা যায়, বাট পরীক্ষা হলে তাড়াতাড়ি করার উপায় হচ্ছে এটা। এই ধরনের অঙ্ক চেষ্টা করো বেশিরভাগ ক্ষেত্রে অপশন টেস্ট করার। 2023 মিসলেনিয়াসের প্রিলিমিনারি প্রশ্ন। If the product of three positive continued proportional number is 343, ঠিক আছে, then what is the median proportional of the first and third? তাহলে আমি তিনটে যে প্রপোর্শনাল নাম্বার তাদের আমি এ বি সি ধরে, তাহলে এদের গুণফলটা কত বলছে, a ইন্টু বি ইন্টু সি, এদের গুণফলটা বলছে 343। তুমি বললে হ্যাঁ স্যার ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল, তার মানে মিন প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড। তাহলে দেখো আমরা কি জানি, যদি এটাকে ধরি আমরা প্রপোর্শনাল, সেক্ষেত্রে আমরা বলতেই পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এই রিলেশনটা আমরা সবাই জানি, বা বি ইকুয়াল টু রুট ওভার এসি, এটা আমরা সবাই জানি। এবার একটা কাজ করি, এই যে এসি, এই এসির জায়গায় আমি বি স্কোয়ারকে রিপ্লেস করি। তাহলে বি তো আমাদের ছিলই, আর এসির জায়গায় অবশ্যই বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 343। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, বি কিউব ইকুয়াল টু 343। এবার যদি আমাদের বের করতে হয় বি, যেটা হচ্ছে মেন প্রপোর্শনাল, সেটা হচ্ছে কিউব রুট অফ 343। কিউব রুট অফ 343 মানে অবশ্যই 7। এবার তোমরা সবাই জানো এ বি সি তিনটে যদি পরপর বা কন্টিনিউড প্রপোর্শন হয়, বিটাকে আমরা মিন প্রপোর্শন বলি। সেটারই মান বেরোলো দেখো 7, এবং আমাদের কাছে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই জানতে চাওয়া হয়েছিল। তাহলে মিন প্রপোর্শন আমরা কত পাচ্ছি, মিন প্রপোর্শন অবশ্যই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 7। তো আমাদের অপশন এ একদম সঠিক আনসার। এটা মিসলেনিয়াস 2023 প্রশ্ন। মিসলেনিয়াস 2023 প্রশ্ন। দেখো
Ratio of two numbers is 5:13. If GCD of the number is 11, then what are the numbers? দেখ, তাহলে একটা নাম্বার 5A, আরেকটা নাম্বার 13A আমরা ধরতে। এবার জিসিডি মানে হচ্ছে এসসিএফ। মনে রাখবে এসসিএফ এর আরো দুটো নাম আছে, তোমরা একটু জেনে রাখো। একটা জিসিডি, আরেকটা হচ্ছে জিসিএম। জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিএম মানে হচ্ছে গ্রেটেস্ট কমন মেজার। মাল্টিপল নয় কিন্তু, মেজার। সেক্ষেত্রে এই ভ্যালুটা কত বলা আছে? 11। তাহলে এটা যদি 11 বলা থাকে, মিসলেনিয়াস 2020-তে একটা বেশ সহজ অঙ্কই এটা বলবো। সেক্ষেত্রে 5 ইন্টু 11 একটা নাম্বার, আরেকটা নাম্বার 13 ইন্টু 11। এটাই হয়ে যাবে তাদের এসসিএফ, এবং এর ভ্যালুটাই কিন্তু বেসিক্যালি 11 বলা আছে। সেক্ষেত্রে একটা সংখ্যা কত? 55, এবং অপর সংখ্যাটা কত? 143। একটা সংখ্যা 55 এবং অপর সংখ্যাটা 143। মনে থাকবে, একটা সংখ্যা 55, অপর সংখ্যাটা 143। কেন? এর ভ্যালু যদি 11 হয়, কারণ 5A আর 13 এর এসসিএফ এই হয়, তাহলে এই 11 হলো প্রথম সংখ্যাটা 5, 11, 55, পরের সংখ্যাটা 13, 11, 143। তো রাইট আনসার আমাদের অবশ্যই অপশন বি। দেখো, খুব সিম্পল। দ্য ডিফারেন্স অফ মাদার্স এজ অ্যান্ড হার ডটার্স এজ ইজ 21 ইয়ার্স। মা এবং কন্যার বয়সের পার্থক্য 21 বছর। And the 112 part of the product of their ages is less than mother's age by 18 years. বলছে তাদের এজের গুণফলের 1/12 তোমার মাদার্স এজ থেকে 18 লেস। দ্য ডটার্স এজ ইজ, ডটার্স এজ কত বলতে হবে। তাহলে দেখো, এটা আমরা একটু কিন্তু তোমাকে অপশন টেস্ট করতে গেলে সমস্যা আসবে। অপশন টেস্ট আমরা পরে করছি, তার আগে জিনিসটাকে একটু সাজিয়ে নিই। মাদার্স এজ আর ডটার্স এজের ডিফারেন্স কিন্তু বলছে 21। আরেকটা বলছে যে মাদার্স এজটা আমি এম ধরলাম, ডটার্স এজটাকে আমরা ডি ধরলাম। বলছে 11/12 পার্ট অফ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস। তাহলে মাদার্স এজ এবং ডটার্স এজের প্রোডাক্ট এম ইন্টু ডি, তার 12/1 সেটা কিন্তু মাদার্স এজ থেকে 18 কম। সেটা মাদার্স এজ থেকে 18 কম। দেখো, তো এই দুটো জিনিস আমাদের কাছে কিন্তু এখন বিদ্যমান। এখান থেকে এম আর ডি আমাকে সলভ করতে হবে। যদি মাদার্স আর ডটার্স দুজনেরই এজ দেওয়া থাকতো অপশানে, মানে চাইতো, তার মানে অপশানেও দেওয়া থাকবে, তখন কিন্তু আমি অপশান টেস্ট করতে পারতাম ইজিলি। কিন্তু এটাকে একটু সিম্পলিফাই করে অপশন টেস্ট করি, সেক্ষেত্রে সুবিধা হবে। আমি সবই ডটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ডটারের এজ চেয়েছে। আমরা এটাকে লিখতে পারি এমডি ইকুয়াল টু 12m মাইনাস 18 ইন্টু 12। এবার আমরা একটা কাজ করি, 12m মাইনাস এমডি ইকুয়াল টু, মানে এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, 18 ইন্টু 12। 18 ইন্টু 12 মানে হচ্ছে 180 আর 36 মানে 216। সেক্ষেত্রে একটু খেয়াল করো, যদি আমরা এম কমন নিই, কত পেয়ে যাব? 12 মাইনাস ডি ইকুয়াল টু 216। 12 মাইনাস ডি ইকুয়াল টু 216। আবার এখান থেকে কিন্তু আমরা এম এর মান কত পাচ্ছি বলো? এম এর মান পেয়ে যাচ্ছি ডি প্লাস 21। ঠিক আছে, আমরা এখানে বসিয়ে দিই, ডি প্লাস 21 ইন্টু 12 মাইনাস ডি ইকুয়াল টু 216। খেয়াল করো, আমি কিন্তু পুরো দুটো ইকুয়েশনটাকে থেকে আমি চেষ্টা করলাম একটা এমন ইকুয়েশন আনতে যেখানে শুধুমাত্র ডি থাকবে, মানে ডটার্স এজ থাকবে। কেন থাকবে? কারণ ডটার্স এজই কিন্তু আমাদের ফাইন্ড করতে দিয়েছে। এবার তুমি অপশন টেস্ট করো। কিভাবে অপশন টেস্ট করবে একটু দেখে নাও। যদি প্রথম অপশন 2 নিই, ডি আর মানে 2 আর 21 23, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 23 আর 10 230, মিলছে না। যদি 3 নিই, ডি আর 21 24, মানে 3 আর 21 24, 12 থেকে 3 বাদ দিয়ে দাও 9, 24 ইন্টু 9 কত হচ্ছে? 24 ইন্টু 9 4 নং 36, 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 তাহলে যদি আমরা 3 বসাই, ডি এর মান যদি আমরা 3 বসাই, তবে কিন্তু বোথ সাইড স্যাটিসফাই করছে। এক্ষেত্রে রাইট আনসার অবশ্যই অপশন বি।
যদি আমরা 3 বসাই তবে কিন্তু বোথ সাইড স্যাটিসফাই করছে। এই জন্য আমাদের রাইট আনসার অবশ্যই ডি এর মানটা 3 হবে। কারণ 3 আর 21 যোগ করলে 24, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 24 আর 9 এর গুণফল 216, যেটা কিন্তু ডান দিকে রয়েছে। তাহলে দেখো, যেই আমি ডি তে নিয়ে আসলাম, মানে ডটার্স এই যে নিয়ে আসলাম, তারপর অপশন টেস্টটা কতটা সহজ হয়ে গেল। যেই আমি আনসার পেয়ে গেলাম, বাকিগুলো আর চেক করার দরকার নেই, কারণ আনসার তো একটাই হবে। এই ধরনের কোয়েশ্চেনের আনসার তো একাধিক হতে পারে না। দেখো, 2012-তে কিন্তু মিসলেনিয়াসে এই প্রশ্নটা এসেছিল। মিসলেনিয়াস 2012-তে এই প্রশ্নটা এসেছিল, সিম্পল কোয়েশ্চেন, একটু সলভ করতে হলো, এই যা, তাই না? চল, a bag contains 325 in the form of 1 rupee, 25 paisa, 50 paisa coin. The number of coins are in the ratio 3:4:5, the number of 1 rupee coin. দেখো, রেশিওর এরকম কয়েনের অঙ্ক খুব আসে পরীক্ষায়, 1 টাকা, 25 পয়সা এবং 50 পয়সা। নাম্বার রেশিও কিন্তু দেওয়া আছে, the number of coins, নাম্বার রেশিও দেওয়া আছে, কত দেওয়া আছে? 3:4:5 দেওয়া। যদি নাম্বার দেওয়া থাকে, আমরা কিন্তু ভ্যালুর রেশিও ইজিলি পেয়ে যাব, খুব সহজেই মূল্যের অনুপাত পেয়ে যাব। কিভাবে পাবো? 3টে 1 টাকা মানে 3 টাকা, 300 পয়সা। 4টে 25 পয়সা মানে 100 পয়সা। 5টা 50 পয়সা মানে 250। দেখো, আমি যেই নাম্বারগুলো দিয়ে ভ্যালুটাকে মানে কয়েনগুলোর যে এক্সাক্ট ভ্যালু সেটাকে গুণ করলাম, আমি টোটাল ভ্যালু রেশিও পেয়ে গেলাম। খুব ইজিলি হয়ে গেল। 0 0 কাটো একটা করে, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5। টোটাল ভ্যালুর রেশিও কত দেখতে পাচ্ছি? 6 আর 2 8 আর 5 13। টোটাল ভ্যালুর রেশিও 13। সেটাই অঙ্কে কত টাকা বলা আছে? অঙ্কে বলা আছে 325 টাকা। অঙ্কে বলা আছে 325 টাকা। ঠিক আছে? এবার কোনটা বার করতে বলা হয়েছে? 1 টাকা মানে 6 রেশিওটা বার করতে বলা। তাহলে 6 রেশিওটা কত হবে? 325 বাই 13 ইন্টু 6। আমি দেখতে পাচ্ছি 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 5 13 65। আমরা দেখতে পাচ্ছি 150 টাকার কিন্তু 1 টাকা রয়েছে, নাম্বার অফ 1 রুপি কয়েন। 150 টাকার 1 টাকা রয়েছে, যেহেতু 150 টাকার 1 টাকা, 1 টাকা মানে একটাই কয়েন, তাই 150 টাকায় কটা 1 টাকার কয়েন থাকবে? নিশ্চয়ই 150টা 1 টাকার কয়েন, নিশ্চয়ই 150টা 1 টাকার কয়েন থাকবে। দেখো কত সহজে করা যায়, কত সিম্পল। শুধু চিন্তা ভাবনাটা কিরকম, নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও কনভার্ট করাটা খুব ফাস্ট করতে হবে। 3টে 1 টাকা 300 পয়সা, 4টে 25 পয়সা 100 পয়সা, 5টা 50 পয়সা গুণ করলে 250 পয়সা। নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও পেয়ে গেলাম। টোটাল ভ্যালু 6 আর 2 8 আর 5 13, 13টাই 325, চেয়েছে 1 টাকা, 6টা কত? 150 টাকা। 1 টাকা মানে একটা কয়েন, 150 টাকা মানে 150টা কয়েন। আশা করি একদম ক্লিয়ার। চলো নেক্সট, রুপিস 145। আচ্ছা, আগেরটা কোন সালে এসেছিল? আগেরটা দেখো, মিসলেনিয়াস 2012-তে এসেছিল, প্রিলিমিনারি। ঠিক আছে, এবারও দেখো 2012-র প্রশ্ন বলছে, এ বি সি বলছে হাফ অফ এ শেয়ার ইকুয়াল টু 2/3 অফ বি শেয়ার ইকুয়াল টু 3/4 অফ সি শেয়ার আর ইকুয়াল। তাহলে চেষ্টা করো এটাকে ফ্র্যাকশন ফ্রি করার, মানে ইন্টিজারে কনভার্ট করার। যেহেতু 2 3 4-এর লসাগু 12, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। করা যায়। 12 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি 6, তার মানে 6A। 12 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি 4, তার মানে 8B। 12 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি 3, মানে 9C। যখনই আমরা এরকম পেয়ে গেলাম, এরপরে আমাদের ইনভার্স রেশিও বার করতে কোনো সমস্যাই হবে না। এরপরে আমরা ইনভার্স রেশিও ইজিলি বার করব A:B:C-র ভ্যালু ইনভার্স রেশিও দিয়ে। যখন এর বার করছি 8 নং 72 গুণ করে দাও, যখন বি এর বার করছি 6 নং 54 গুণ করে দাও, যখন সি এর বার করছি 6 8 48 গুণ করে দাও। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে? এবার কত দিয়ে যাবে বলো? 18 16 দিয়ে যাবে না, 6 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে করলে 6 12 72, 6 নং 54, 6 8 48। দেখো 6 দিয়ে কাটলে 12:9:8 পেয়ে যাচ্ছে। এবার কি চেয়েছে? চেয়েছে এর শেয়ার।
আচ্ছা, এবার বলো যে এর শেয়ার কত? নিশ্চয়ই 12। টোটাল শেয়ার কত? এর শেয়ার হচ্ছে 12, টোটাল শেয়ার 12 প্লাস 9 প্লাস 8, এটা হয়ে গেল টোটাল শেয়ার ইন্টু কত? ইন্টু টোটাল টাকা 145, এটাই কিন্তু এর শেয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করি। 12 বাই কত হচ্ছে? 21 আর 8 হচ্ছে 29, 29 145 কে কাটবে, হ্যাঁ 5 বারে কাটবে, তার মানে এর টাকা কত? 5 বারং 60। এর টাকা কত পেয়ে গেলাম? এর টাকা 60 টাকা পেয়ে গেলাম। তাহলে দেখো রেশিওর বা এই ধরনের অঙ্ক আসার একটা প্রবণতা কিন্তু থাকছে, তাই না? এরকম 2-3টে অঙ্ক প্রায় প্র্যাকটিস করলাম আমরা। হাফ এ কে 12 দিয়ে, 2/3 বি কে 12 দিয়ে, 3/4 সি কে 12 দিয়ে গুণ করলাম, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা ইনভার্স রেশিও করে A:B:C পেলাম। যে রেশিওটা পেলাম সেই রেশিওতে টোটাল রেশিও পেয়ে যাব, সেখান থেকে এর শেয়ারিং মানে এর রেশিওটা 12, 12 বাই টোটাল রেশিও ইন্টু টোটাল টাকা করে দেবো, আমরা ইজিলি কিন্তু এর শেয়ারিং পেয়ে যাব। ঠিক আছে? 5 years. আচ্ছা, sum lent on simple interest becomes 2520 in 2 years and rupees 2700 in 5 years. The principal sum is, এটাও মিসলেনিয়াস 2012 প্রশ্ন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 5 বছরে কত টাকায় পরিণত হচ্ছে? 2700 টাকা। আচ্ছা, 2 বছরে কত টাকায় পরিণত হচ্ছে? 2 বছর 2520 টাকায় পরিণত হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা 3 বছরে আমরা কত দেখতে পাচ্ছি পার্থক্য? এটা 0, এটা 8, 180। 3 বছরে সুদের পরিমাণ কত? 180। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে 1 বছরের সুদ কত হবে? নিশ্চয়ই 60 টাকা হবে 1 বছরের সুদ। সেক্ষেত্রে 2 বছরের সুদ কত হবে? 60 দিয়ে গুণ করো, 2 বছরের সুদ হয়ে যাবে 120। এবার তোমার মনে প্রশ্ন আসছে যে স্যার ডিফারেন্সটা কেন সুদ হবে? যেহেতু সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপালটা ফিক্সড থাকে, সেই জন্য 5 বছরের অ্যামাউন্ট থেকে যদি 2 বছরের অ্যামাউন্ট বিয়োগ করি, আমরা ডিরেক্টলি কিন্তু 3 বছরের সুদ পেয়ে যাব। কত 3 বছরের সুদ? 180 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 60 টাকা। তাহলে 2 বছরের সুদ কত? 120 টাকা। তাহলে প্রিন্সিপালটা কত? 2 বছরে যে 2520 টাকা ছিল সুদ আসল, তার থেকে যদি আসল 120 মানে সুদ 120 টাকা বাদ দিই, আমরা কিন্তু প্রিন্সিপালটা পেয়ে যাব। অবশ্যই প্রিন্সিপালটা 2400 টাকা। অবশ্যই প্রিন্সিপালটা 24। দেখো কত ইজিলি করতে পারছি। 5 বছরে 2700, 2 বছরে 2520, 3 বছরের সুদ 180, 1 বছরের সুদ নিশ্চয়ই 60, 180কে 3 দিয়ে ভাগ করলে 60, 2 বছরের সুদ 120, 2 বছরের সুদ আসল 2520। যদি আসল পেতে চাই, সুদ আসল থেকে সুদকে বাদ দিতে হয়। 2 বছরের সুদ 120। তাহলে যথারীতি দেখো আমরা প্রিন্সিপাল বা আসল ইজিলি পেয়ে গেলাম। মিসলেনিয়াস 2023 প্রশ্ন। এই প্রশ্নটা একটুখানি নতুন টাইপের ছিল। এরকম একটা দুটো নতুন টাইপের অঙ্ক কিন্তু দেয়, এই জন্য শুধু প্রিভিয়াস ইয়ার্স করলে হবে না, তার সঙ্গে সঙ্গে নিউ টাইপ অফ সাম চর্চার মধ্যে থাকতে হবে। বলছে হাউ মেনি টাইম ডাজ 7/11 অকার ফ্রম 1 to 7? 1 থেকে 7-এর মধ্যে কতগুলো 7/11 থাকবে? প্রথম কথা হচ্ছে রেঞ্জটা তাহলে কি? রেঞ্জটা হচ্ছে 7/11 মানে দেখো রেঞ্জটা হচ্ছে আমরা একটা সংখ্যা নিতে পারি 11/11 মানে 11 নিচে রেখে ডিনোমিনেটরে 11 থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিনোমিনেটরে কি থাকবে বা হরে কি থাকবে? 11। হরে 11 থাকবে এবং ওপরে যে সংখ্যাটা নেব সেটা যেন 1 থেকে 7-এর মধ্যবর্তী হয়। তাহলে দেখো এটা আমরা করতে পারি 1 থেকে 7-এর মধ্যবর্তী, তাই না? 1 থেকে 7-এর মধ্যবর্তী আমরা কিন্তু করতে পারি। দেখো এটা হয়ে গেল ভ্যালু 1, এটা হয়ে গেল ভ্যালু কিন্তু তোমার ভ্যালু হয়ে গেল 7। তাহলে এই রেঞ্জের মাঝখানে তোমার কতগুলো সংখ্যা আছে জানতে চাই, লজিকটা হচ্ছে এটা। তাহলে তুমি কি নেবে? তুমি নিশ্চয়ই 1 ইন্টু 1/11 নিতে পারো, এটা কত হবে? 1-এর 11 হবে। তুমি 2 ইন্টু 1/11 নিতে পারো, এটা কত হবে? 2-এর 11 হবে। তো এইভাবে তুমি কিন্তু নিতে পারো সংখ্যাগুলো। সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাব? আমরা কিন্তু পেয়ে যাব 11 থেকে 11 থেকে 11 থেকে তোমার
11 থেকে 77-এর মধ্যে, মানে আমাকে কি করতে হবে, দেখো এই ভ্যালুটা কেটে কুটে 1, এই ভ্যালুটা কেটে কুটে 7, তার মানে 1 থেকে 7-এর মধ্যে 7/11 কবার থাকবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এইভাবে জিনিসটা ভাবো, বলেছে 7/11, 7/11কে যদি আমি 1 দিয়ে গুণ করি 7/11 পাবো, 7/11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 14/11 পাবো। এইভাবে গুণ করতে করতে তুমি দেখবে 1 দিয়ে 2 দিয়ে আস্তে আস্তে আমরা আমরা যদি এরকম আছি 7/11 ইন্টু 1 7-এর 11, দেখো 7/11 ইন্টু 2 14-এর 11। তাহলে যদি আসতে থাকি 7-এর 11টা কি আমরা নিতে পারবো? 7-এর 11টা তো আমরা নিতে পারবো না। পারবো কি? মানে এটা 1-এর থেকে কম হচ্ছে, 1 থেকে 7-এর মধ্যে বলছে, এটা 1-এর থেকে কম হচ্ছে। এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে যদি আমি এরকম আসি 11 ইন্টু 7/11, 11 ইন্টু 7/11, দেখো সংখ্যাটা হয়ে গেল 7। তার মানে আমরা কত পাচ্ছি? যদি আমরা এরকম সংখ্যা নিতে থাকি দেখব আমরা কিন্তু 11টা সংখ্যা পাচ্ছি, 11টা সংখ্যা পাচ্ছি যেখানে 7/11 1 থেকে 7-এর মধ্যে আসছে 11 বার। এটা হলো কনসেপ্টটা। এটা আমি কি বললাম? এটা কনসেপ্টটা নিলাম আমরা, যে 1 ইন্টু 7/11 7-এর 11, 2 ইন্টু 7/11 14/11, 3 ইন্টু 7/11 তোমার 21/11, 4 ইন্টু 7/11 28/11, এইভাবে আস্তে আস্তে 77/11 পর্যন্ত আমরা চলে আসবো। 77/11 পর্যন্ত আমরা কিন্তু চলে আসবো। এখানে কটা সংখ্যা পাবো সব মিলে? সব মিলেই কিন্তু আমরা পাবো 11টা সংখ্যা। ঠিক আছে? 11টা সংখ্যা পাবো। এবার এটা গেল ডেসক্রিপটিভ, মানে ডিটেইলস আলোচনা করলাম আমরা। আমি বলছি না এত ডিটেইলস দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ যে 7/11 1 থেকে 7-এর মধ্যে কতবার আছে? তাহলে একটা কাজ করো, 7কে তুমি 7/11 দিয়ে যদি ডিভাইড করো তাহলে ততবারই 1 থেকে 7-এর মধ্যে তোমার 7/11 আছে। করলে কত পাবো? করলে পাবো 7 ইন্টু 11/7। 7 ইন্টু 11/7 কতবার পেলাম আমরা? 11 বার পেলাম। তার মানে যদি এই ছোট্ট কনসেপ্টটা তোমার পরীক্ষা হলে মাথায় চলে আসে, এত কিছু ভাবনা চিন্তার দরকার, এত কিছু ভাবনা চিন্তার দরকার নেই। অবশ্যই আমাদের রাইট আনসার কিন্তু 11। অবশ্যই আমাদের রাইট আনসার কিন্তু 11। দেখো একটু অন্য টাইপের সাম, একটু অন্য টাইপের সাম। নিচে আমাদের 11 রাখতে হচ্ছে, এই যে ডিনোমিনেটরে 11 থাকবেই। তাহলে 11/11 একটা হতে পারে, 77/11 একটা হতে পারে। এটা মানে হচ্ছে 1, এটা কাটাকুটি করে মানে হচ্ছে 7। তাহলে একদম 11/11 থেকে যদি তুমি শুরু করো, 7/11 প্রথমে একবার নিলে, তারপরে দুবার নিলে, তারপরে 3বার নিলে, এইভাবে যদি আসতে থাকো, এইভাবে যদি আসতে থাকো আমরা কিন্তু কি পাবো? 11টা টার্ম পেয়ে যাব। আমরা কি পাবো? 11টা টার্ম পেয়ে যাব। এইবার এইভাবে আস্তে আস্তে তুমি যে প্রত্যেকটা টার্ম নিতে থাকছো তাতে কি হচ্ছে? টাইম ওয়েস্ট হচ্ছে, তাই না? তার থেকে বেটার কি? বেটার হচ্ছে 7-এর মধ্যে 1 থেকে 7 বলেছে, তাহলে 7-এর মধ্যে 7-এর 11 কবার আছে? 7কে 7-এর 11 দিয়ে ডিভাইড করে দাও, 11। 7কে 7-এর 11 দিয়ে ডিভাইড করে যাও, 11 বার আছে। আশা করি একদম পরিষ্কার, কনসেপ্ট একদম ক্লিয়ার। এইটাই কিন্তু দরকার, এই কনসেপ্টটাই কিন্তু তোমার লাগবে। ঠিক আছে? আশা করি একদম ক্লিয়ার। তাহলে আমাদের রাইট আনসার অবশ্যই, তুমি শুধু এই রেঞ্জের মধ্যে দেখে নাও 7-এর 11 কবার আছে। এই রেঞ্জের মধ্যে দেখে নাও 7-এর 11 কবার আছে। দেখবে 11 বার আছে। তার থেকে বেটার শর্টকাট হচ্ছে এটা। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days, এটাও 2023-এর প্রশ্ন। When B can complete the same work in 6 days, they can complete the work in 3 days if C joins them. How many days will C take if C is told to complete the work alone? দেখো খুব সিম্পল, A কত দিনে করছে? 9 দিনে। B কত দিনে করছে? B করছে 6 দিন। কিন্তু তারা কাজটা করছে 3 দিনে। যদি 3 জন মিলে কাজটা করে, কে কে? A B C মিলে যদি কাজটা করে 3 দিনে কাজটা হচ্ছে। এলসিএম নিয়ে নাও। এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে 18। একদিনে কটা কাজ? দুটো। একদিনে কটা কাজ? তিনটে।
একদিনে কটা কাজ? পরিষ্কার। বলছে হাউ মেনি ডেজ উইল সি টেক ইফ সি ইজ টোল্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সি কে যদি বলা হয় যে সি একা কাজটা কমপ্লিট করতে হবে, সি কে, সি কতদিনে করবে? দেখো, এ একদিনে কটা কাজ করে? দুটো। বি একদিনে কটা কাজ করে? তিনটে। এই যে তিনটে, দুটো তিনটে। সি একদিনে কটা কাজ করবে? একটা। কেন বলো? তিনজন মিলে যদি ছটা কাজ করে, দুটো আর তিনটে কাজ মানে টোটাল পাঁচটা কাজ এ আর বি করে ফেলেছে। সি নিশ্চয়ই ছয় থেকে এই পাঁচটা কাজ বাদ দেবো, বাকি একটা কাজ করবে। ঠিক, তাহলে একটা কাজ করে একদিনে, টোটাল কাজ আমাদের বেরিয়ে গেছে 18। এলসিএমটাই টোটাল ওয়ার্ক আমরা জানি, টোটাল ওয়ার্ক আমরা ধরে নিই, আমরা সবাই জানি। সেক্ষেত্রে সি এর কতদিন লাগবে? 18টা কাজ করতে। প্রতিদিন একটা করে করে নিশ্চয়ই 18 দিন লাগবে। প্রতিদিন একটা করে কাজ করলে কতদিন সময় লাগবে? নিশ্চয়ই 18 দিন লাগবে। দেখো, এতটা সহজেই কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, একদম পরিষ্কার। আশা করি জলের মতো ক্লিয়ার। আশা করি জলের মতো ক্লিয়ার। চলো আমরা চলে আসছি এই সামটায়। কি বলছে? অমল and Bimol start a business with ₹500 for 9 months and an amount of money for 6 months respectively. If the total profit is ₹69 and that of Bimol is ₹46, then what was the investment of Bimol at the starting of the business? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো আমরা কিভাবে করব। বলছে অমল আর বিমল, তাই তো? ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি বিমলের কিন্তু 46 হচ্ছে প্রফিট, টোটাল প্রফিট 69-এর মধ্যে। তাহলে বিমলের 46 হচ্ছে প্রফিট, টোটাল 69-এর মধ্যে। তাহলে অমল কত প্রফিট পাবে বলো? অমল পাবে নিশ্চয়ই 23। অমল পাবে নিশ্চয়ই 23। এবার অমলের টাকাটা দেখো 500 করে 9 মাস খাটে, ঠিক আছে। বিমলের টাকাটাকে আমি বি ধরলাম, ক মাস খেটেছে? অ্যামাউন্ট অফ মানি ফর 6 মান্থস রেসপেক্টিভলি। আচ্ছা, 6 মান্থ কেটেছে। তাহলে এইটাই হচ্ছে এ আর বি এর প্রফিট, যেটা কিন্তু 23/46 আমরা দেখতে পাই। 23/46 আমরা দেখতে পাই। 23/46 কে কাটো, দুবারে কাটলো। 2 দিয়ে 6 কে কাটো, 3 বারে কাটলো। 3 দিয়ে 9 কে কাটো, 3 বারে কাটলো। রাইট? তাহলে তাহলে আমরা বি এর জন্য কত ইনভেস্টমেন্ট পাচ্ছি? 3×5 = 15, 1500 ইনভেস্টমেন্ট পাচ্ছি বি এ। কেননা বি ইন্টু 1, এখানে বি পেয়ে গেলাম, বি এর টাকা। আর টাকায় যেটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 500 আর 3 গুণ করলে 1500। তার মানে বি কত টাকা? বি কিন্তু 1500 টাকা ইনভেস্ট করেছে। এটা মিসলেনিয়াস 2023 এর প্রশ্ন। মিসলেনিয়াস 2023 এর প্রশ্ন। ঠিক আছে, দেখো মিসলেনিয়াস 2023 এর প্রশ্ন। The value of a car is ₹3 lakh at present. If the value of depreciates 10% in the first year, 8% in the second year, 5% in the third year, the depreciated value after 3 years will. তাহলে দেখো 3 লাখ টাকা, তাই না? 3-এর পর 5টা শূন্য। প্রথমে ডেপ্রিসিয়েট করে 10%, মানে দামটা হয় অবশ্যই 90%। পরের বছর ডেপ্রিসিয়েট করে কত পার্সেন্ট? পরের বছর ডেপ্রিসিয়েট করে 8%। তার মানে কত পার্সেন্টে পরিণত হয়? 92%-এ পরিণত হয়। পরের বছর ডেপ্রিসিয়েট করে 5%, তার মানে 95%-এ পরিণত হয়। কত পার্সেন্টে পরিণত হয়? 95%-এ পরিণত হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই কিন্তু আমাদের আনসার হবে। এখানে এ ধরনের অঙ্ক একটা আগেও দেখিয়েছিলাম, মিসলেনিয়াস 2012-র প্রশ্ন যদিও এটা, যে ক্যালকুলেশন কিন্তু পুরোটা না করলেও চলে। দেখো, দুটো দুটো দুটো, টোটাল 6টা শূন্য। এখানে 5টা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। পড়ে থাকছে কত? 3 নং 27 ইন্টু 92 ইন্টু 95। তার মানে ইউনিট ডিজিট 0 আসবে। ইউনিট ডিজিট 0 আসবে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু ইউনিট ডিজিট কটা 0 আসবে?
ইউনিট ডিজিট কটা জিরো আসবে সেটা একটু দেখে নাও। 27 ইন্টু 92 করি। 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4, 7 নং 63, 63 আর 4 67, তাই তো? 63 আর 67, আর হাতে ছিল 1, 68, 8 হাতে 6, 9 দুগুণে 18 আর 6 24 ইন্টু 95 ইন্টু 95। তাহলে কত পাচ্ছি? এখানে তোমরা কি করতে পারো? ডিজিট সাম করতে পারো। এখানে তোমরা ডিজিট সাম করতে পারো, কোনো সমস্যা নেই। একটা জিনিস খুব পরিষ্কার আমরা বুঝতে পাচ্ছি, একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পাচ্ছি, যদি ডিজিট সাম করি তবে 9 হচ্ছে, 9 এর মাল্টিপল হচ্ছে ডিজিট সাম, 9 এর মাল্টিপল হবে ডিজিট সাম, ঠিক আছে? যেমন 9 এর মাল্টিপল দেখো কি করে বলছি, ডিজিট সাম 9, 2 আর 4 6 আর 8 14 আর 4 18, 9 দিয়ে যায়। এবার 18 মানে ডিজিট সাম 1 আর 8 9, তাহলে 9 দিয়ে তুমি কোনো কিছুকে মাল্টিপ্লাই করো, ডিজিট সাম কিন্তু সেই 9ই হয়। এটার ডিজিট সাম 9 হচ্ছে না, এটার ডিজিট সাম 5 আর 3 8 আর 2 10 মানে 1 হচ্ছে, এটার ডিজিট সাম 6, ডিজিট সাম এটা হচ্ছে 9। তাহলে এই গুণফলটা আমি কত, তাহলে আর গুণটা করতে হলো না আমাকে। কত পাচ্ছি আমরা? 2 3 5 9 8 0 রুপিস কিন্তু আমরা পেয়ে গেলাম ডেপ্রিসিয়েটেড ভ্যালু, ঠিক আছে? একটা গাড়ি 3 বছর ডেপ্রিসিয়েট হওয়ার পর যে ফাইনাল প্রাইসটা দাঁড়ালো সেটা হচ্ছে 2,35,980, যেটার ইনিশিয়াল প্রাইস কিন্তু ছিল 3 লাখ। তো তুমি এইভাবে ক্যালকুলেশনটা এসে তুমি ডিজিট সাম করতে পারো, বা পুরোপুরি গুণটা করতে পারো, তুমি ইউনিট ডিজিট দেখতে পারো, বা লাস্ট দুটো ডিজিট দেখতে পারো, এইভাবে অনেক রকম ভাবে দেখা। এখানে ইউনিট ডিজিট দেখে দেখো শূন্য সবকটার হচ্ছে, লাস্ট দুটো ডিজিটও দেখো দেখা যেতে পারতো, সেক্ষেত্রে আমার গুণটা করতেই হবে। আমি তুলনায় ডিজিট সামটা তুলনামূলক তাড়াতাড়ি করে ফেলতে পারি, ঠিক আছে? সিম্পল, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। এ ম্যান ডোনেটেড 4% অফ হিজ ইনকাম, এটাও 2012, to a charity and deposited 10% of the rest in a bank. He now has rupees 10,800. তাহলে আমি ধরলাম আসল টাকাটা এ টাকা, 10% ডিপোজিট করলো, বা সরি 4% ডোনেট করলো, তাহলে 96% টাকা আছে। আবার রিমেনিং এর 10% ডোনেট করলো, তার মানে 90% টাকা আছে। এই যে টাকা আছে বললাম সেটাই তার হাতে থাকবে, সেটা হচ্ছে 10,800। এবার তুমি ক্যালকুলেশন করে, এবার ক্যালকুলেশন করে নাও, ইজিলি আমরা করতে পারবো। প্রথম কথা, এই শূন্যটা কেটে দিই, ঠিক আছে? আর কি কাটাকুটি যাবে? 9 দিয়ে দেখো এটা যাচ্ছে, 9 দিয়ে কাটলে 9 1 12, 1200 হয়ে যাচ্ছে। 12 দিয়ে কাটো, এটা 100, 12 দিয়ে কাটলে এটা হয়ে গেল, ঠিক আছে? 8 12 96। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 5। তার মানে এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 5 আর 25 125 ইন্টু, তার মানে হয়ে গেল 12,500, তাই তো? 12,500 হচ্ছে তার ইনকাম। তার ইনকাম তাহলে কত? 12,500। সিম্পল ক্যালকুলেশন, এক লাইনেই হয়ে যায়। এবার তোমরা একটু সিম্পল ভাবে করতে পারবো, বা যখন আমি ইকুয়ালের দুদিকে করছি ওপরে ওপরে নিচে নিচে কাটা যায়, ইকুয়ালের একই দিকে থাকলে ওপর নিচে কাটা যায়। ক্যালকুলেশন আলটিমেটলি তুমি যেভাবেই করো সহজেই আনসার আসবে। 33 বিঘাস অফ ল্যান্ড ক্যান বি প্লাউড বাই 15 plows in 11 days. In how many days 22 বিঘা of land will be plowed by 10 plow? মানে খনন করা, ঠিক আছে? লাঙল দিয়ে খনন করা হয়, এখানে প্লাউস মানে হচ্ছে লাঙল। তাহলে আমরা কি জানি? M1 D1 W1 ইকুয়াল টু M2 D2 W2, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ স্যার জানি, কোনো অসুবিধা নেই। এটাও 2012 প্রশ্ন। তাহলে প্রথমে ছিল M1টা কি বলো? এখানে প্লাউ সংখ্যাটা M1 ধরবো 15, দিন হচ্ছে 11, কত জমি? 33 বিঘা জমিটাই কাজ, 33 বিঘা জমিটাই কাজ। এবার ইন হাউ মেনি ডেজ? 22 বিঘাস, এবং 10 প্লাস মানে 10 ইন্টু হাউ মেনি ডেজ বলেছে, ডেজটাকে আমরা D2 ধরলাম, আর নিচে কত হবে? জমি 22 বিঘা, ঠিক আছে? জাস্ট এখানে খুঁজে খুঁজে বের করলাম, ব্যাস অঙ্ক শেষ। এবার কাটাকুটি, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3,
3 দিয়ে কাটো, কাটলে কত পাচ্ছি 5, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি 2, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 11। তার মানে কতদিন সময় লাগবে? D2 কিন্তু বেরোলো 11। কতদিন সময় লাগবে? D কিন্তু বেরোলো 11 ডেজ। এখানে রুপিস নয়, অপশনগুলো অবশ্যই দিনে থাকবে। রুপিস নয়, অপশনগুলো অবশ্যই 11 ডেজ। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো পুট করো, পুট করার পর একটা আননোন থাকবে, সেই আননোনটা দেখো ইজিলি বেরিয়ে গেল 11। ঠিক আছে, the difference between the simple and compound interest on a certain sum of money for 3 years at 5% per annum is rupees 61. The sum is, খুব সিম্পল অ্যাপ্রোচ। কম্পাউন্ড ইন্টারেস্টে দেখো 5%, 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। যেহেতু আমাদের কাছে 3 বছর বলেছে, তাই আমরা প্রিন্সিপালটাকে ধরবো 20 কিউব। 3 বছর বলে, 2 বছর বললে 20 স্কোয়ার ধরতাম। 8000 হয়ে গেল প্রিন্সিপাল। ঠিক আছে, মিসলেনিয়াস 2012-ই প্রশ্ন। তাহলে যদি 8000 প্রিন্সিপাল হয় আর 3 বছর হিসেবে বলেছে, 3 বছরের রেশিওটা আমরা সবাই জানি 3:3:1। তো 8000-এর 1/20 কত? নিশ্চয়ই তোমার হয়ে যাচ্ছে 400। 400-র 1/20 কত? নিশ্চয়ই 20। 20-র 1/20 কত? নিশ্চয়ই 1। এবার এটা হয় এসআই আর পুরোটা হয় সিআই। তোমরা জানো পুরোটা সিআই। তা ডিফারেন্স কোনটা? নিশ্চয়ই এইটুকু ডিফারেন্স। 3×20 60 আর এককে 1। তাহলে ডিফারেন্স হচ্ছে 61। তার মানে 61 ডিফারেন্স আমাদের আসলো। অঙ্কেও 61 ডিফারেন্স বলেছে। তাহলে যখন 61 ডিফারেন্স আসলো, তখন আমরা প্রিন্সিপালটাকে কত ধরেছি? 8000। অঙ্কে যেহেতু 61 ডিফারেন্স আছে টাকায়, তাই প্রিন্সিপালটা 8000। তাই প্রিন্সিপালটা 8000ই হবে। ঠিক আছে, বেস্ট অ্যাপ্রোচ এটা, প্রায় মুখে মুখে করা যায়। 25% এর ফ্র্যাকশন হলো 1/20, 20 কিউব ধরে নিলাম প্রিন্সিপাল 8000। 8000-এর 1/20 বা 5% 400, 400-র 1/20 20, 20-র 1/21। এটা এসআই, পুরোটা সিআই তোমরা জানো। সেক্ষেত্রে পার্থক্য 3×20 60 এককে 61। 61 যখন পার্থক্য, আমাদের 8000 প্রিন্সিপাল ধরা ছিল, অঙ্কে 61 টাকাই পার্থক্য বলছে, তাই প্রিন্সিপাল 8000ই হবে। দেখো কি বলছে, ম্যান সেলস 2 ওয়াচেস at ₹99 each. One he gains 10% on the other he loses 10%. His loss or gain percent on the whole transaction. তোমরা এটা ফর্মুলা ইউজ করো, আমি বলি না ফর্মুলা ইউজ করতে ইচ্ছে। যদি বলে 10% গেন, ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 10-এর জিনিস কততে বিক্রি? 10-এর জিনিস 11-তে। আবার বলছে আরেকটাতে 10% লস, মানে ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10-এ লস 1, তার মানে বিক্রি কত? এবার আমাদের দেখো বলেছে কিন্তু দুটোই 99-এ বিক্রি, মানে দুটোই কিন্তু সেম। তাই আমরা চেষ্টা করি দুটোকে সেমে কনভার্ট করতে। এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করি, তাই এটাও 9 দিয়ে। এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাই এটাও 11 দিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল 90 আর 110, 200 হচ্ছে কস্ট প্রাইস, আর টোটাল সেলিং প্রাইস এটা 99, এটাও 99, মানে 198 হচ্ছে সেলিং। সাকসেসিভে করা যায় না, যেটা তোমরা জানো, ভুল জানো। আইদার তোমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো -x²/100, অথবা তুমি এই অ্যাপ্রোচটা ইউজ করতে পারো। এই অ্যাপ্রোচটা ইউজ করলে কিন্তু যে কোনো পার্সেন্টেজের ক্ষেত্রে ইজিলি বের করে ফেলবে। তাহলে 200-তে লস কত? 2, 2 লস 200-তে, তাহলে 100-এ লস পার্সেন্টেজ কত? নিশ্চয়ই 100-এর লস পার্সেন্টেজ। তাহলে লস 1%, প্রফিট 1%, একদম নয়। রাইট আনসার লস 1। বেস্ট অ্যাপ্রোচ এটা। দুটোকেই আমি সেম বানালাম। 99-এর জায়গায় 9126 থাকতে পারতো, তাতেও 99 বানিয়েই নিতাম। এটাও 99, এটাও 99, মানে সেলিং প্রাইস সেম হয়ে গেল। 90 আর 110, টোটাল কস্ট প্রাইস 200, টোটাল সেলিং প্রাইস 198, লস 2, 200-তে লস 2, 100-তে কত? 1% লস। দেখো, two trains start their journey with velocities of 60 km/h, 30 km/h respectively in opposite directions from two different stations 120 km apart.
দুটো ডিফারেন্ট স্টেশন যাদের মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। একটা রওনা দিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা এখান থেকে, আরেকটা রওনা দিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা এদিক থেকে। দ্য ট্রেন হায়ার ভেলোসিটি স্টপড আফটার 40 মিনিটস। যে হায়ার ভেলোসিটি আছে সে 40 মিনিট পর ছাড়ার, ডিপার্চার মানে ছাড়ার 40 মিনিট পর স্টপ হয়ে গেল। When will the other meet the first one? কখন আদার প্রথম তার সঙ্গে মিট করবে? তাহলে একটা কাজ করো, আমরা দেখে নিই 40 মিনিটে কতটা আসবে। 60 কিলোমিটার গতিবেগে 40 মিনিটে কতটা আসবে বলো? 60 ইন্টু 40 ঘন্টায় নিয়ে নিলাম, নিশ্চয়ই 40 কিলোমিটার আসবে। 40 কিলোমিটার আসবে, ঠিক আছে। তাহলে বাকি কত বলো? বাকি নিশ্চয়ই 80 কিলোমিটার। বাকি পথটা 80 কিলোমিটার সেকেন্ড ট্রেনটা যার লেস ভেলোসিটি সে কভার করবে। তাতে কত টাইম লাগবে বলো? তাতে কত টাইম লাগবে? 80 কিলোমিটার কভার করবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে সময় লাগবে 80/30, মানে ডিস্টেন্স বাই স্পিড। তো কাটাকুটি করো, কত হচ্ছে? 8/3, তার মানে 2 × 2 = 3 ঘন্টা। 2 × 2 = 3 ঘন্টা মানে অবশ্যই কতক্ষণ পর দ্বিতীয় ট্রেনটা একসঙ্গে এসে মিট করবে? যেহেতু এখানে দাঁড়িয়ে গেছে, সময়টা 2 ঘন্টা, 2 × 3 ঘন্টা মানে 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট পরে তারা মিট করবে। 2 ঘন্টা 40 মিনিট পরে তারা মিট করবে। আবার 2 ঘন্টা 40 মিনিটে তুমি যদি মিনিটে নাও 120, 160 মিনিট। তুমি যদি মিনিটে নাও 160 মিনিট, ঠিক আছে। তাহলে 160 মিনিট পর মিট করবে। 2 ঘন্টা 40 মিনিটকে আমি যদি মিনিটে কনভার্ট করি, 60 দুগুণে 120 আর সঙ্গে 40 মিনিট মানে 108 মিনিটও আমরা বলতে পারি। আমাদের রাইট আনসার অবশ্যই অপশনে 2023 মিসলেনিয়াসের প্রশ্ন। The ratio of the collection of story books of Robi and Madhu is 2:3 respectively. আচ্ছা, রবি আর মধুর কালেকশনের রেশিও বলছে 2:3, ঠিক আছে, নো প্রবলেম, 2:3. After purchasing of 6 new books of Madhu, the ratio of their books would be 1:3. Ratio of their books কিন্তু 1:3. How many books did they have earlier? খেয়াল করো। তো আমরা দেখতে পাচ্ছি যে আফটার পারচেজিং 6 নিউ বুকস বাই মধু, তাহলে মধু কিন্তু নতুন নতুন 6টা বই কিনলো। তো মধু বই কিনেছে, রেশিওটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা রবি মানে মধুর, সেম থাকার কথা রবির। তো এখানে সেম আছে মধুর, এটা নেওয়া যাবে না। সেম করব আমরা রবিকে, এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ করি। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এই রেশিওটা 2:3। যদি আমি 2 দিয়ে গুণ করি, রবিকে সেম করতে চাই, রবি মধুর হয়ে যাবে, কত? মধুর হয়ে যাবে। তাহলে 2:3, রবির আগে দুটো, মধুর আগে 3টে, রবির এখনো দুটো, মধুর কিন্তু 6টা। তার রেশিওতে কত বৃদ্ধি পেল? 3। 3টাই কিন্তু 6 নিউ বুকস, 3টাই 6 নিউ বুকস। তাহলে এক রেশিওটা কত হবে? নিশ্চয়ই দুটো নিউ বুকস। তাহলে আর্লিয়ার মানে এই রেশিওটা। মধুর কটা থাকবে? 3 দুগুণে 6টা বই। রবির কটা থাকবে? 2 দুগুণে 4টে। তাহলে 4টে আর 6টা বই থাকবে ইনিশিয়াল। 4টে আর 6টা বই থাকবে ইনিশিয়াল। দেখো খুব সিম্পল, 2023 মিসের প্রশ্ন। তাহলে রবি আর মধুর আগে ছিল 2:3, পরে হলো তোমার 1:3। আমরা কি করলাম? রবিকে সেম করতে গিয়ে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। এটা 2:3 সেম থাকলো, এটা 2 দিয়ে গুণ করলে 2:6। দেখো রবির এবার সমান হয়ে গেল, এটাই আমরা চাইছিলাম, কেন রবি কিন্তু নতুন কোনো বই কেনেনি, বই কিনেছিল মধু। তাহলে আমি দেখতে পাচ্ছি রেশিওতে মধু 3টে থেকে 6টা হয়েছে, মানে 3 রেশিও বেড়েছে। 3 রেশিওটাই 6টা নতুন বই, তাহলে 1 রেশিওটা হচ্ছে দুটো নতুন বই। তাহলে 3 রেশিও মধুর আগে ছিল 6টা, 2 রেশিও রবির আগে ছিল 4টে। তাহলে 4টে আর 6টা কিন্তু কোয়েশ্চেনটা কি চেয়েছে দেখো, হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার। আগে তাদের কটা করে বই ছিল? 4টে এবং 6টা। আগে তাদের কটা করে বই ছিল? 4টে এবং 6টা। দেখো পরের সাম, এটাও মিসলেনিয়াস 2023। Choose the correct one. Sum of two
ইররেশনাল নাম্বার ইজ অ্যান রেশনাল। দেখো দুটো ইররেশনাল নাম্বার, 2√5, 2 প্লাস √5 আর একটা 2 মাইনাস। এই দুটোকে যদি আমরা সাম করি, √5 কেটে গিয়ে 4 কে তো আর বলতে পারি না ইররেশনাল, 4 তো রেশনাল, তার মানে এটা হতে পারে। সাম অফ টু ইররেশনাল নাম্বারস ইজ অলওয়েজ রেশনাল। √3 প্লাস √3 দুটো ইররেশনাল নাম্বার যোগ হয়ে গেল 2 এটা কি করে রেশনাল হয়? এটাও হতে পারে না। Sum of two rational numbers is not always an irrational. Sum of two irrational number এই এক্সাম, sum of two irrational numbers is not always irrational. এটা কিন্তু রেশনাল হলো, তার মানে এটাই সত্য, সি এরটাই কিন্তু নান অফ দ্য অ্যাবভ হতে পারে না, যেহেতু অলরেডি সি আমরা আনসার পেয়ে গেছি। তো এই ধরনের অ্যানালিটিক প্রশ্ন আসছে ইদানিং, এবং সেক্ষেত্রে কিন্তু একটি জিনিস মাথায় রাখবে, যেটা অ্যানালিটিকটা তোমার মনে হচ্ছে, মানে যে স্টেটমেন্টটাই তোমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক বা ভুল, সেটাকে ভুল প্রমাণ করার জন্য কিছু এক্সাম্পল তুমি মেন্টালি রেডি করো। দেখবে যেই তুমি মেন্টালি এক্সাম্পল রেডি করবে, সঙ্গে সঙ্গে কনফিডেন্টলি বলবে এটা ভুল, কনফিডেন্টলি বলবে এটা ভুল, এবং কনফিডেন্টলি বলবে এটা ঠিক। কেন? দেখো দুটো ইররেশনাল নাম্বার, এটাও ইররেশনাল এটাও ইররেশনাল, অ্যাজ এ হোল দুটো নাম্বারকে যোগ করলে আমরা একটা রেশনাল পাচ্ছি, তাহলে ইজ নট অলওয়েজ অ্যান ইররেশনাল, সবসময় ইররেশনাল হবে না, তার প্রমাণ আমরা পেয়ে গেলাম। তো এটাই সঠিক, সি অপশন একদম সঠিক। কি বলছে? এক্স হ্যাজ মান্থলি ইনকাম অফ ₹25,000. He spends 10% on education, 20% of the remaining income is spent on housing, 15% of the remaining income is deposited in savings scheme. The rest income is spent on food and clothes. How much percentage of income does he spend on food and clothes? দেখো যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, সেহেতু আমার এইটা কিন্তু ব্যবহার করা দরকার, এটাই বোঝা, অঙ্কটাতে এটাই বোঝার ছিল। আমি ধরলাম 100 টোটাল, খরচ করেছে 10%, মানে 90% হাতে আছে। 20% of the remaining income spent on housing, তাহলে নিশ্চয়ই 80% হাতে আছে 20% খরচ করার পর। 15% of the remaining income in deposited in saving scheme, তাহলে সেভিংস স্কিমে কত? সেভিংস স্কিমে হয়ে যাচ্ছে তোমার 15%, কার? রিমেইনিং। তার মানে হাতে কত আছে? 85%। The rest income is spent on food and clothes. তাহলে হাউ মাচ পার্সেন্টেজ অফ ইনকাম ডাস হি স্পেন্ড অন ফুড? তাহলে এটা বের করে ফেলো। এই বাকি তো পড়ে থাকে এটাই, এবং এই টাকাটাই ফুড আর ক্লোথসে ব্যবহৃত হয়, তাহলে এটা বের করে ফেলো। ক্যালকুলেশন করি একটু, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, চারটে শূন্য নিচের, চারটে শূন্যর উপর কেটে গেল। 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 25, 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 5 17 85, তাহলে 17 দুগুণে 34 ইন্টু 9/5, তাই তো আলটিমেটলি এটাই আসলো। হ্যাঁ, 4 নং 36-এর 6 হাতে 3, 3 নং 27 আর 3 হয়ে যাচ্ছে 31/5, রাইট? আচ্ছা 306/5, 4 নং 36, 6 হাতে 3, 27 আর 3 30, তাহলে এটা কত হচ্ছে বলো? 5 6 30, 5 1 5, 61.2। তাহলে দেখো এই টাকাটা হাতে আছে, এবং এটাই কিন্তু খরচ করে ফুড আর ক্লোথসে। যেহেতু টোটালটা আমি 100 ধরেছিলাম, এই টাকাটা হাতে আছে, তাহলে টোটালে কত পার্সেন্ট ফুড আর ক্লোথসে খরচ হয়? 61। দেখো পয়েন্টে একটাই আনসার আছে, কিছু না করলেও হতো, পয়েন্টের আনসারটাই আমাদের সঠিক হবে, কেননা এটা ভাগ যাচ্ছে না, সেটা আমরা এখান থেকেই বুঝে গেছি শুরুতেই। সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা না করেও আমরা আনসার বলে দিতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে মিসলেনিয়াসে কি ধরনের প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আমি ডিসকাস করি। চলো দেখে নাও, এডু নলেজ রথযাত্রা সাফল্য অফার শেষ দিন কিন্তু 26শে জুলাই।
এডু নলেজ অ্যাপে যারা আসতে চাইছো, যারা আমাদের কাছে পড়তে চাইছো, তারা নিশ্চিন্তে চলে এসো রথ 20 কোড ইউজ করে, যেখানে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট ছাড় পাচ্ছ। ঠিক আছে, 20% ডিসকাউন্ট কিন্তু অতিরিক্ত পাচ্ছ, যে যে ব্যাচগুলো প্রাইস কমানো আছে তাদের উপর আরো আবার 20% কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। যদি মনে করো এইটা নিয়ে কনফিউশন আছে যে কতটা ছাড় আলটিমেটলি হতে পারে, 6291011181 এ উইদাউট এনি হেজিটেশন ফোন করে নাও। ফোন করে তুমি ক্লিয়ার করে নাও তুমি কি চাইছো, কোন ব্যাচ চাইছো, কোথায় সমস্যা হচ্ছে জেনে নাও, এবং তুমি ফার্দার যে ফিউচারের কথা ভাবছো যে এই ব্যাচে আসবে বা এই ব্যাচটা তোমার জন্য সুইটেবল হবে কিনা সেটাও তুমি ডিসকাস করে নিতে পারো এই নাম্বারে ফোন। খুবই হেল্পফুল, এই নাম্বারে তুমি ফোন করতে পারো, কোনো অসুবিধা। এটা দেখে নাও এডু নলেজ অ্যাপে যে ব্যাচগুলো চলছে। এবার তোমাদের একটু বলি, রথযাত্রা সাফল্য অফার রথ 20 দেখে নাও, 15 জুলাই থেকে কিন্তু শুরু হয়েছে, শেষ হবে 26-এ। কুপন কোড কি রথ 20। কি কি ব্যাচ আছে দেখো, পেড কোর্স, এইগুলো কিন্তু পেড কোর্স আমাদের কাছে রয়েছে। WBKP ফাউন্ডেশন ব্যাচ, তোমার প্রাইমারি আপার প্রাইমারি টেট কমপ্লিট ব্যাচ, তোমার মিশন মহাপ্যাক, মিশন বেঙ্গল মহাপ্যাক, যেটা সমস্ত ব্যাচকে কভার করবে। এছাড়াও রথযাত্রার সাফল্য অফারের মধ্যে WBCS ফাউন্ডেশন ব্যাচটাও তুমি পেয়ে যাবে। প্রতি ক্ষেত্রে কিন্তু তুমি 20% অতিরিক্ত ছাড় পাচ্ছ। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে তুমি 20% কিন্তু অতিরিক্ত ছাড় পাচ্ছ প্রত্যেকটা ব্যাচে। এবং সঙ্গে কিন্তু অবশ্যই থাকছে, সঙ্গে অবশ্যই থাকছে তোমার এই যে জিওগ্রাফি অপশনাল ব্যাচ, রথ 20 কোড ইউজ করে তুমি আসতে পারো WBCS এর জন্য। আবার তুমি অপশনাল পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছ, অপশনাল কিন্তু গ্রাম পঞ্চায়েত, সরি, হিস্ট্রিটাও অপশনাল তুমি পেয়ে যাবে, এখানে নেই হিস্ট্রিটা। তো গ্রাম পঞ্চায়েত ব্যাচ এটাও পেতে পারো। আবার টার্গেট পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম, যেটা নিয়ে আজকে আমি ভিডিওটা করলাম, মিসলেনিয়াস প্রিলিমিনারি ব্যাচেও কিন্তু তুমি চলে আসতে পারো রথ 20 কোড ইউজ। আশা করি বুঝতে পেরেছো। এডু নলেজ অ্যাপটা প্রথমেই ডাউনলোড করে নাও, ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে সাইন আপ করো, তারপরে কিন্তু এই ব্যাচগুলো তোমার কাছে শো করবে, তুমি অফারটা গ্রহণ করতে পারবে। এবং এর জন্য কি করতে হবে, রথ 20 কোড ইউজ করতে। ঠিক আছে, আশা করি একদম পরিষ্কার। আবার বলি, এই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে কোনো রকম হেজিটেট করো না, ফোন নাম্বারে নিশ্চিন্তে ফোন করে। তাহলে আজকে এখানেই শেষ করব। মিসলেনিয়াসে কি ধরনের প্রশ্ন হয় ম্যাথসের একটা ছোটখাটো আইডিয়া হলো, আরো প্র্যাকটিসের প্রয়োজন, এর কোনো শেষ নেই, কারণ প্রতিবারই নতুন নতুন টাইপ অফ 2-4টে সামস দিয়ে দেয়। ইউটিউব ক্লাস করতে থাকো আমার, ইউটিউব ক্লাসে আমি প্রচুর নতুন অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাই, মঙ্গল, বুধ এবং শনিবার রাত্রির 8টায়, এবং সোম এবং শুক্র কিন্তু রাত্রির 10:30টায় তোমাদের সামনে আমি 5 দিন ইউটিউব ক্লাস নিয়ে আসছি সপ্তাহে। ঠিক আছে, যেখানে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং মিসলেনিয়াসের সম্ভাব্য প্রশ্ন নিয়েও আমি আলোচনা রাখছি। যাই হোক, প্র্যাকটিসের মধ্যে থাকো, আগামী দিনে এরকম প্রচুর ভিডিও আসতে থাকবে। দরকার হলে মিসলেনিয়াসে যদি তোমাদের মনে হয় আরো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং অঙ্কগুলো বুঝতে পারছো কিনা জানাবে, আর কোন চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্কের প্রয়োজন বা কনসেপচুয়াল ডিসকাশন প্রয়োজন সেটাও কিন্তু আমাদের জানাবে। সেভাবে আমি ক্লাসেস তোমাদের জন্য। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।